দেখেছিলাম, একটা হচ্ছে চোখের বালি ও আরেকটা হচ্ছে শেষের কবিতা। দুটোই রবীন্দ্রনাথের লেখা। তো ওই দুটো মুভিতেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ওখানে হয়তো চিটিং গ্লোরিফাই করা হয়েছে আর দেহবোধের ব্যাপারটা একটু আছে। তো রবীন্দ্রনাথের সঙ্গে কি এই জিনিসটা মানায়? রবীন্দ্রনাথের যে প্রতিষ্ঠা, জাগতিক প্রতিষ্ঠাই বলা ভালো, অর্থাৎ তার যে বিষয়বস্তু, যে জায়গাটা, যে জায়গাগুলোকে তিনি হাইলাইট করতে চেয়েছেন তার লেখায়, সাহিত্যে, সব কিছুতে, যেখানে সেই অধ্যাত্ম শাস্ত্র যেটা আছে সেটাকে তিনি খুব সুন্দরভাবে জগতের বিষয় দিয়েই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। যেটা তুমি বললে যে দেহবোধের জায়গা থেকে, বা দেহবোধ কি রবীন্দ্রনাথের সঙ্গে যায় কি না, দেহবোধ দিয়েই রবীন্দ্রনাথের অধ্যাত্মের বোধের প্রতিষ্ঠা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন চোখের বাড়িতে যে দৈহিক আবেদনগুলো ছিল, যে কিছুটা আদিরসাত্মক মনে হতে পারে কোনো কোনো জায়গাতে, হয়তো সেগুলো মুভি বলেই হয়তো ওটা অতটা অন্যভাবে প্রকাশিত হয়েছে, উপন্যাসে হয়তো ব্যাপারটা অতটা জোরালো হয়তো নয় খানিকটা। অবশ্যই কে পড়ছে, কে দেখছে সেসবের উপর নির্ভর করছে। যে দেখছে সে সেটাকেই হাইলাইট করেছে বা সেটাকেই মেমোরাইজ করেছে, সেটাকেই মননে নিয়েছে। আবার কেউ সেসবের পরিণতি হিসাবে তার যে উত্তরণ সেটাকে হয়তো দেখেইনি, বা কেউ হয়তো দেখেছে। যেমন চোখের বালিতে কে ছিল, ওই বিনোদিনী। তো সেই যে চরিত্র, তার তো যে অভাব, একটা বাল্য বিধবার যে অভাব, তার যে শরীরের চাহিদা, সেই জায়গাগুলোকে কিন্তু উত্তরণ হতে দেখা গেছে। কিভাবে হতে দেখা গেছে? যে সে একসময় দেশপ্রেমের যে বা দেশাত্মবোধের যে জায়গাটা, সেই জায়গাটাকে সে ফিল করেছে, এবং এই জগতের যে আপন অস্তিত্বের একাকিত্ব, সেটা যে কোনো দ্বিতীয় সঙ্গ দিয়ে পূরণ হওয়ার নয়, সেসব অনুভব কিন্তু তার মধ্যে এসছে উপন্যাসের শেষের দিকে। তো দেহ তো আমরা সবাই, তো দেহ যখন সবাই হয়েছে, তার বোধও থাকবে, তার চাহিদাও থাকবে, সেসবে পূরণের জন্য আমাদের চেষ্টাটাও থাকবে। কিন্তু এই দেহবোধের পারে আমাদের যে অধ্যাত্মবোধ বা আপন চেতনা ভিত্তিক যে একটা স্তর আছে, সেই স্তরের কাছাকাছি আমরা কোথাও পৌঁছলাম কিনা, রবীন্দ্রনাথ আমাদেরকে সেই আত্মদর্শনটা ঘটালেন কিনা আমাদের, মানে সেই তার লেখনীর ভিতর দিয়ে, তার সাহিত্যের ভিতর দিয়ে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তুমি দুটো উপন্যাসেই কিন্তু এই বিষয়গুলো দেখেছো। চোখের বালিতেও যেমন দেখিয়েছে এই বিষয়টা, আবার শেষের কবিতাতেও তাই আছে। একেবারে অবস্থাপন্ন ঘরের যে ছেলে, ক্যারেক্টারটার নাম আমি এখন ভুলে গেছি, প্রধান যে চরিত্র, নায়কের চরিত্র, তো সেই তাকে মানে ভীষণ রকম সুযোগ ছিল যে নায়িকা যে ছিলেন, তার মানে বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে গিয়ে এক ধরনের সামাজিক প্রতিষ্ঠার দিকে যাওয়া, কিন্তু তার চয়েস এতটা গিয়েও কিন্তু মানে সে পরে পছন্দ করেছে ভিন্ন কিছু, এবং সে দ্বিতীয় কোনো পুরুষকে যখন গ্রহণ করেছে, তার যোগ্যতার মাপকাঠিতে এই চাকচিক্যটা ছিল না, যেটা অনেকটা ইজ করে মানুষকে। চাকচিক্যের যে ব্যাপারটা আছে, জীবনের যে আকর্ষণ, যেসব জিনিসগুলোকে আমাদের খুব টানে, আমাদের ইন্দ্রিয় বিষয় যেসব জিনিসগুলোকে আমাকে টানে, সেগুলি সাময়িক, এবং এটা এক সময় এই চাকচিক্যটা ফিকে হয়ে যায়। কিন্তু যা কিছু একেবারে স্বাভাবিক জীবনের সঙ্গে থাকে, তা স্বাভাবিক যেহেতু, আজ যেমন আছে কালকেও ঠিক ওরকমই থাকবে। এই যে একটা সহজাত ব্যাপার, সহজাতর সঙ্গে থাকা, সহজ স্বাভাবিক থাকা, সেটা কিন্তু মানে জীবনকে সহজ এবং আনন্দদায়ক করে, চির আনন্দের দিকে, চির শান্তির দিকে বা শান্ততার দিকে নিয়ে যায়। সেই সব জিনিসের ইঙ্গিত কিন্তু দুটো ইসেই ছিল। দেহাত্মবোধ যেমন ছিল, প্রেম টেম ছিল, প্লাস হচ্ছে এগুলোকে বিভিন্নভাবে গ্লোরিফাই করার চেষ্টা, কোথাও কোথাও একটু নিচুতার আশ্রয়ও সেখানে ছিল দেহের কারণে বা এসব কিছু ট্যাগলাইনের কারণে, কিন্তু তার একটা উত্তরণের জায়গাও কিন্তু দেখিয়েছে। উভয় পক্ষ থেকে এই ম্যাচুরিটিটা কিন্তু প্রত্যেকের, শেষের কবিতা প্রত্যেকটা চরিত্রই কিন্তু গল্পের শেষে এসে, উপন্যাসের শেষে এসে পরিণত হয়েছে। এই পরিণত হয়ে যাওয়া যে জায়গাটা, এটা বরাবর রবীন্দ্রনাথ প্রত্যেকটা ক্ষেত্রে, তার গানেও প্রথম দুই লাইনে দিয়ে যা কিছু প্রথমে বলতে চেয়েছেন, তাকে আবার একটা পরিণতি দিয়েছেন কোনো একটা লাইনে গিয়ে শেষের দিকে। তো এই জিনিসটা খুব ভীষণভাবেই আছে। তার মানে দেখিয়েছেন দেহবোধের উপর ভিত্তি করে, কিন্তু প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আত্মস্বরূপ এবং আত্মসৌন্দর্য, ব্যক্তির যে উপলব্ধি, যে সৌন্দর্য, সমাজকে দেখার, জগৎকে দেখার সৌন্দর্য,
এবং অস্তিত্বের সঙ্গে যে সৌন্দর্য সবসময় থাকে সেটাকেই কিন্তু বরাবর প্রতিষ্ঠা করেছেন। তো দ্যাট ইজ গুড। যা আছে তাকে অস্বীকার করেননি, আর যা কিছু তার পরিণয় হওয়া উচিত ছিল, যা কিছুর সঙ্গে আমাদের মহামিলন হয় তাকেও প্রতিষ্ঠা করতে ছাড়েননি। তো রবীন্দ্রনাথ ইজ গ্রেট।